শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। তোমরা ভালো থাকবে কারণ তোমরা ঘরে আছো এবং ঘরে থেকে তোমাদের জন্য যে আমরা অনলাইন ক্লাসগুলো করছি তোমরা বারবার দেখবে। আসলে তোমাদের এই করোনা পরিস্থিতি থেকে পরিত্রাণ বা যে এটাকে প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করার জন্যই কিন্তু আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তোমরা নিয়মিত ক্লাসগুলো করবে, না বুঝলে বারবার ভিডিওগুলো তোমরা দেখবে। দেখো, আমি তোমাদের জেবানুর ম্যাডাম, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পড়াবো। ষষ্ঠ শ্রেণীর আমাদের বিজ্ঞান ক্লাসের ষষ্ঠ অধ্যায় চলছিল এবং আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি অধ্যায়ের। আর আজকের টপিক আমাদের জিহ্বা এবং ত্বক। এই দুইটা অঙ্গই আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, এই অঙ্গগুলোর গঠন, অঙ্গগুলোর আমরা কিভাবে যত্ন নিব, অঙ্গগুলো আমাদের দেহে কি কি কাজ করে, এই জিনিসগুলো আজকে আমরা শিখব। তাহলে চলো আসি আজকের পাঠে আমরা চলে আসি। বোর্ডের দিকে আমরা খেয়াল করি। এই যে প্রথমে চিত্র দুইটা দেখো, একটাতে জিহ্বা আঁকানো আছে এখানে, আর এই জায়গায় আমাদের ত্বক। জিহ্বা আর ত্বক, তোমরা চিত্রগুলো এই দুইটা চিত্র আঁকাতে হবে। প্রথমত আমি পড়াবো তোমাদের জিহ্বা। জিহ্বাটা কি? আসলে জিহ্বা আমাদের দেহের স্বাদ গ্রহণকারী ইন্দ্রিয়। এই জিহ্বার সাহায্যে আমরা টক, ঝাল, মিষ্টি কত কিছু না অনুভব করে থাকি। আমরা যে খাবারগুলো খাই, আসলে খাবারগুলো যদি খেয়ে নিতাম আর কোনো স্বাদ না পেতাম তাহলে কিন্তু আমাদের ভেতরে এত মজার অনুভূতিগুলো আসতো না। এই যে জিহ্বা তাহলে কি জিনিস? জিহ্বা হচ্ছে স্বাদ গ্রহণকারী ইন্দ্রিয়। এক মার্কের যদি প্রশ্ন বলে যে জিহ্বা কি, তুমি তখন বলবে স্বাদ গ্রহণকারী ইন্দ্রিয়কে আমরা জিহ্বা বলি। আবার বলতে পারে যে জিহ্বা বলতে কি বোঝো। এখন জিহ্বাটা কি? জিহ্বা হচ্ছে আমাদের মুখ গহ্বরের ভেতরে লম্বা পেশিবহুল যে অঙ্গ তাকে জিহ্বা বলে থাকি। জিহ্বা বলতে কি বোঝো? তখন তোমরা এই বড় সংখ্যাটা দিবে। কি বলা হলো? মুখ গহ্বরের ভেতরে লম্বা পেশিবহুল, পেশি দিয়ে তৈরি যে অঙ্গটি তাকে আমরা কি বলে থাকি? জিহ্বা বলি। সবাই ক্লিয়ার হয়েছে? এখন দেখো, এই জিহ্বা কিন্তু আমরা বললাম যে টক, ঝাল, মিষ্টি এইগুলো গ্রহণ করবে, স্বাদ গ্রহণ করবে। আসলে জিহ্বার এই পুরা জিহ্বা কিন্তু একটা সব ধরনের স্বাদ গ্রহণ করে না। আমরা কি একটা মানে নিপুণ সৃষ্টি। সেখানে দেখো যে এখানে কাজগুলো জিহ্বার অঞ্চলগুলো কিন্তু ভাগ করা আছে। জিহ্বার এক এক অঞ্চল এক একটা স্বাদ গ্রহণ করবে এবং সেগুলো নিয়ে গিয়ে মস্তিষ্কে প্রেরণ করে দিবে। তাহলে জিহ্বার কোন কোন অঞ্চল আছে তার আগে আমি বলি যে এই যে জিহ্বার উপরে কিন্তু একটা পাতলা পর্দা থাকে। এই পর্দাতে আমাদের স্বাদ কোরক বা স্বাদ গ্রহণকারী কিছু সেলগুলো এখানে অবস্থান করে, স্বাদ কোরক থাকে। এই স্বাদ কোরকগুলো স্বাদ গ্রহণ কাজে অংশগ্রহণ করে। এখন আমরা চলে আসি দেখো জিহ্বার বিভিন্ন অঞ্চলের ভেতরে। জিহ্বার গঠন এভাবে আঁকাবে এবং স্বাদ অঞ্চল, কোন অঞ্চলটা কোন স্বাদ গ্রহণ করে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। তোমরা খুব ভালো করে মন দিয়ে শুনবে। দেখো এখানে প্রথমে সামনের অঞ্চল নিয়ে আমি কথা বলছি। কোন অঞ্চল? সামনের অঞ্চল। তাকাও, জিহ্বার সামনের অঞ্চলে আমাদের নোনতা ও মিষ্টি স্বাদ গ্রহণ করি আমরা। তাহলে জিহ্বার সামনের অঞ্চল কোন স্বাদ গ্রহণ করবে? নোনতা ও মিষ্টি স্বাদ গ্রহণ করায় জিহ্বার সামনের অঞ্চলের কাজ। 2 নাম্বার চলে আসি পাশের অঞ্চল। পাশের অঞ্চল টক ও লবণ স্বাদ, টক ও লবণাক্ত স্বাদগুলো গ্রহণ করে কে? পাশের অঞ্চল। এরপরে আমরা চলে আসি পেছনের অঞ্চল। পেছনের অঞ্চল দেখো, এই যে এটাকে আমরা পেছনের অঞ্চল বলছি। এই পেছনের অঞ্চলের কোরকগুলো আবার এই অঞ্চলের কোরকগুলো স্বাদ কোরকের চেয়ে এই অঞ্চলের কোরকগুলো আকারে একটু কি হয়? বড় হয়ে থাকে।
আমি আবার রিপিট করছি যে পেছনের অঞ্চলের স্বাদ গ্রহণকারী কোরকগুলো আকারে একটু বড় হয়ে থাকে এবং এই পেছনের অঞ্চলে কোন স্বাদ গ্রহণ করা হয়? তিতা বা তিক্ত স্বাদ গ্রহণ করে। এরপরে আমরা চলে আসি মাঝের অঞ্চল। দেখো মাঝের অঞ্চল, এই যে মাঝের অঞ্চল, মাঝের অঞ্চলে কিন্তু আমার কিছু লেখা নাই। কিছু লেখা আছে শিক্ষার্থীরা? একটু খেয়াল করো। মাঝের অঞ্চলে আমি কিছু লিখিনি। এই মাঝের অঞ্চলে কিন্তু কোনো স্বাদ কোরক না থাকায় এই অঞ্চল আমাদের স্বাদ গ্রহণ করে না। তাহলে আমরা জিহ্বার স্বাদ গ্রহণকারী অঞ্চলগুলো শিখলাম। আমি আবার একটু বলে দিই তোমাদের। সে জিহ্বার স্বাদ গ্রহণের সামনের অঞ্চলে দেখো লবণ, এই যে সামনের অঞ্চলে আমাদের নোনতা ও মিষ্টি, সামনের অঞ্চল নোনতা ও মিষ্টি স্বাদ গ্রহণ করে। পাশের অঞ্চল টক ও লবণ অনুভব করে, স্বাদ গ্রহণ করে। পেছনের অঞ্চল তিতা বা তিক্ত স্বাদ গ্রহণ করে। এরপরে বলেছি মাঝের অঞ্চল, এই অঞ্চলে কোনো স্বাদ কোরক না থাকায় এই অঞ্চল স্বাদ গ্রহণে অংশগ্রহণ করে না। তাহলে আমরা জিহ্বা কি শিখলাম এখান থেকে, বা জিহ্বা বলতে কি বোঝো? জিহ্বার বিভিন্ন অঞ্চলগুলোর বর্ণনা করো। এইটুকু গেল। এরপরে চলে আসি আমরা জিহ্বার কাজ। এখন জিহ্বা কি কাজ করে? আসলে জিহ্বা কিন্তু পরিপাকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাবার যে আমরা খাই, খাবার এটা সে প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে কিন্তু জিহ্বা আমাদের খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। এখন দেখো যে জিহ্বার কাজ কি। জিহ্বার কাজ, এক নাম্বার কাজ আমি বলি, জিহ্বা আমাদের স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। যেহেতু আমরা বলেছি জিহ্বা স্বাদ গ্রহণকারী অঙ্গ, তাহলে জিহ্বা কি করবে? এই যে টক ঝাল মিষ্টি তিতা এই স্বাদ গ্রহণের কাজে কে সাহায্য করে আমাদের দেহে? জিহ্বা। দুই নাম্বার কাজ হচ্ছে এটা খাদ্য বস্তুকে গিলতে সাহায্য করে। গিলতে বলতে গলদকরণে, খাবারটা আমাদের মুখগহ্বর থেকে অন্ননালী পাকস্থলী অন্ননালীতে নিয়ে যেতে এটা সাহায্য করে। এরপরে আমরা চলে আসি তিন নাম্বার কাজ যেটা, সেটা হচ্ছে জিহ্বা খাদ্য বস্তুগুলোকে নেড়ে চেড়ে দাঁতের কাছে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? তুমি যখন খাবারটা মুখে দিলা, এটাকে নাড়বা, নেড়ে চেড়ে দেখা যাচ্ছে জিহ্বা এদিকে নিয়ে যাচ্ছে ওদিকে নিয়ে যাচ্ছে, নিয়ে নিয়ে ধীরে ধীরে সে কোথায় নিয়ে যায়? দাঁতের কাছে নিয়ে যায়, দাঁতের নিচে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এর ফলে আমাদের খাদ্যবস্তুগুলো চিবানো সহজতর হয়। এরপরে জিহ্বা আমাদের খাদ্যবস্তুগুলোকে লালার সাথে মিশাতে সাহায্য করে থাকে। 5 নাম্বার আমি বলছি খাদ্যবস্তুগুলোকে লালার সাথে মিশাতে সাহায্য করে। এবং সবশেষে এই যে আমরা সুন্দর করে কথা বলছি, কথা বলতেও কিন্তু জিহ্বা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আরেকবার বলে দিই জিহ্বার কাজ, এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার জিহ্বা আমাদের খাদ্যবস্তুর স্বাদ গ্রহণে সাহায্য করে, খাদ্যবস্তুকে গিলতে সাহায্য করে, খাদ্যবস্তুকে দাঁতের কাছে নিয়ে যেয়ে চিবাতে সাহায্য করে। এরপরে খাদ্যবস্তুকে লালার সাথে মেশাতে সাহায্য করে। সে লালার মধ্যে লালার রস আছে, লালার রস কিছুটা পরিপাকে সাহায্য করে, খাদ্যবস্তুকে গিলতে সাহায্য করে। এবং এই যে আমরা সুন্দর করে কথা বলতে পারছি, এখানেও কার ভূমিকা রয়েছে? জিহ্বার ভূমিকা রয়েছে। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পারলে তো যে জিহ্বা আমাদের কি কাজ করে থাকে? এটা কিন্তু তোমাদেরকে শিখতেই হবে এবং এটা পড়তেই হবে। এবং আমাদের যে জিহ্বা একটা অঙ্গ, এর কিন্তু আমাদের প্রতিনিয়ত যত্ন করতে হবে। তাহলে এবার আমরা কিসে চলে আসবো? জিহ্বার যত্নে চলে আসবো। জিহ্বার যত্ন, আমরা কিভাবে জিহ্বার যত্ন নিব? যত্ন তো আমাদের প্রত্যেকটা অঙ্গেরই যত্ন করতে হবে। তোমাদেরকে বারবারই বলেছি যে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা এতগুলো অঙ্গ দিয়েছে, এই অঙ্গগুলোকে আমাদেরকে যত্ন করতে হবে। একটা অঙ্গ যদি আমাদের রোগাক্রান্ত হয়, তাহলে আসলে বুঝি যে ওই অঙ্গের কতটা গুরুত্ব। এখন জিহ্বার যত্ন আমরা কিভাবে নিব? দেখো, প্রতিদিন দাঁত ব্রাশের সময় আমরা জিহ্বা পরিষ্কার করব। প্রতিদিন দাঁত ব্রাশের সময় আমরা কি করব? নিয়মিত জিহ্বা
পরিষ্কার করব। দ্বিতীয়ত দেখো যে শিশুদের জিহ্বার ওপরে শিশুদের যদি আমরা নিয়মিত জিহ্বা না পরিষ্কার করি তাহলে শিশুদের জিহ্বার ওপরে কি হয়, একটু দুধের মতো সাদা ছোট ছোট দানা দেখা যায়। এগুলো কিন্তু আসলে ছত্রাকের সংক্রমণ। তাহলে ছোট শিশুদের যদি আমরা নিয়মিত দাঁত ব্রাশ না নিয়মিত জিহ্বা পরিষ্কার না করে দিই তাহলে কিসের সংক্রমণ হবে? তাদের জিহ্বাতে ছত্রাকের সংক্রমণ ঘটবে। এরপরে দেখো আমাদের জিহ্বার এরপরে আমাদের বড় যারা তাদের অনেক রোগের কারণে কি হয়, জিহ্বার উপরে সাদা বা হলুদ রঙের একটা পর্দা পড়ে যায়। এটা আসলে জ্বরের কারণে, বিশেষ করে আমাদের জ্বর হলে জিহ্বাটা কেমন হলুদ ধরনের হয়ে যায়। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা গরম পানির সাথে লবণ দিয়ে আমরা কি করব, একটু কুলকুচি করলে এখান থেকে আমরা পরিত্রাণ পাবো। তাহলে জিহ্বার যত্ন আমরা শিখলাম। আরো একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, মুখে বা জিহ্বায় যদি ঘা হয়ে থাকে তাহলে আমরা দ্রুত ডাক্তারের পরামর্শ নিব। সবাই তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবাই ক্লিয়ার হলে যে জিহ্বার কাজ এবং জিহ্বার যত্ন। জিহ্বার টপিক সম্পর্কে আমরা দেখলাম, জিহ্বা কি, জিহ্বার বিভিন্ন অঞ্চল, জিহ্বার কাজ, জিহ্বার যত্ন। এবার আমি তোমাদের পরবর্তী টপিকে চলে আসছি, সেটা হচ্ছে ত্বক। এই যে ত্বক বা চামড়া, এটাও যে কত গুরুত্বপূর্ণ এখন তোমাদেরকে আমি সেটা বলবো। প্রথমত আমি বলি ত্বক বা চামড়া বা স্কিনটা কি। ত্বক হচ্ছে আমাদের দেহের আবরণ, আমাদের দেহের আবরণ যা কি করে আমাদের দেহের ভেতরের নরম অঙ্গগুলোকে বাইরের ধুলোবালি, রোগ জীবাণু, তাপ, ঠান্ডা এই জিনিসগুলো থেকে রক্ষা করে। তাকে আমরা কি বলবো? ত্বক বলবো। এখানে প্রশ্ন আসতে পারে যে ত্বক বলতে কি বোঝো? ত্বক আমি আরেকবার বলছি, আমাদের দেহের কিন্তু এটা আবরণ যা কি করে দেহের ভেতরের অঙ্গগুলোকে বাইরের ধুলোবালি, রোগ জীবাণু, এরপরে তাপ, ঠান্ডা এগুলোর থেকে রক্ষা করে। তাকে আমরা ত্বক বলে থাকি। এবার একটু চলে আসো পাশের চিত্রে। ত্বকের দেখো কয়টা স্তর। ত্বকের আমরা দেখছি দুইটা স্তর। কয়টা স্তর ত্বকের? দুইটা স্তর। এই যে একটা বাইরের স্তর, এটাকে আমরা বলি উপচর্ম। ত্বকের কয়টা স্তর? দুইটা স্তর। প্রথম স্তরের নাম উপচর্ম। এই যে এইখান থেকে দেখো, একটু আমি জিভ কালো করে দিয়েছি, এটা উপচর্ম। উপচর্ম বা একে আমরা বহিঃত্বক বলে থাকি। 2 নাম্বার উপচর্ম, 2 নাম্বার অন্তঃচর্ম বা অন্তঃত্বক। অন্তঃচর্ম বা অন্তঃচর্ম, এই যে অন্ত মানে ভেতরের দিকে, ত্বকের ভেতরের স্তরকে আমরা বলছি অন্তঃচর্ম বা অন্তঃত্বক। এখন এই ত্বকের দেখো উপচর্ম বা বহিঃত্বক আমরা বলছি ত্বকের বাইরের আবরণকে কি বলে থাকি? উপচর্ম বা বহিঃত্বক বলে থাকি। ত্বকের বাইরের আবরণের নাম উপচর্ম বা বহিঃত্বক। এই উপচর্মের কোনো জায়গা হচ্ছে পুরু হয়, আবার কোনোটা পাতলা। যেমন হাতের পায়ের ত্বকগুলো আমাদের পুরু। আবার কি হয়, ঠোঁটের স্কিনটা আমাদের অনেক পাতলা হয়ে থাকে, বারবার উঠে যায়। এখন দেখো উপচর্ম থেকে আমাদের কি কি উৎপন্ন হয়? লোম, চুল, নখ এগুলো উৎপন্ন হয়ে থাকে। উপচর্ম থেকে খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রাখতে হবে। উপচর্ম থেকে কি কি উৎপন্ন হচ্ছে? লোম, চুল, নখ। এই জায়গাতে আমাদের লোম কূপ থাকে। উপচর্মে কি থাকে? লোম কূপ থাকে। তাহলে আমাদের চুল, নখ, লোম এগুলোর উৎপত্তি কোথা থেকে? উপচর্ম থেকে। আবার উপচর্মের মধ্যে আমরা কি দেখেছি? লোমকূপ দেখেছি। উপচর্ম হচ্ছে চামড়ার বাইরের স্তর। উপচর্মের মধ্যে আমরা বললাম যে উপচর্মের কোনো স্থান কি হতে পারে? পুরু হতে পারে, আবার কোনো কোনো জায়গা পাতলা হতে পারে। এরপরে আমরা চলে আসি অন্তঃত্বক। অন্তঃত্বক মানে বললাম যে ত্বকের ভেতরের স্তরকে আমরা অন্তঃত্বক বলে থাকি। এখানে বহু রক্তনালী এবং স্নায়ু থাকে। অন্তঃত্বকের মধ্যে কি থাকে? বহু রক্তনালী এবং স্নায়ু থাকে। আরো কিছু দেখো যে এই যে আমাদের লোমের মূলটা কোথায় থাকে? লোমের মূল থাকে কিন্তু কোথায়? অন্তঃত্বকে। তাহলে অন্তঃত্বকে থাকে লোমের মূল, অন্তঃত্বকে থাকে ধর্মগ্রন্থি,
অন্তঃত্বকে থাকে তেল গ্রন্থি, শ্বেত গ্রন্থি। এই যে শ্বেত গ্রন্থির কথা বললাম, শ্বেত গ্রন্থি লোমহীন স্থানে শ্বেত গ্রন্থির সংখ্যা কিন্তু কম থাকে, অন্যান্য জায়গায় বেশি থাকে, যেমন আমাদের হাতের তালু, পায়ের তালু, এগুলোতে শ্বেত গ্রন্থির সংখ্যাটা কম থাকে। আমি আবার একটু বলছি, অন্ততঃ এখানে অনেক রক্তনালী ও স্নায়ু থাকবে, এবং এখানে আমরা বললাম যে লোমের মূল, ধর্মগ্রন্থি, তারপরে তেল গ্রন্থি, শ্বেত গ্রন্থি থাকে। এরপরে দেখো আমরা ত্বকের কাজে চলে আসি, যে ত্বক কি কাজ করে। আমরা সংজ্ঞা দিতে গিয়ে কিন্তু অনেকগুলো বলেছি যে ত্বক আমাদের দেহের কি কি কাজ করে। এক নম্বর আমরা বলবো ভেতরের, যে আমাদের দেহের ভেতরের নরম অঙ্গগুলোকে রোগ জীবাণু, বাইরের ধুলোবালি, তাপ, ঠান্ডা এগুলো থেকে রক্ষা করে। আবার বলছি রোগ জীবাণু, এক নম্বর একটা পয়েন্ট, রোগ জীবাণু। এটা যে আমাদের ত্বক থাকার কারণে সহজে দেহের ভেতরে রোগ জীবাণুটা প্রবেশ করতে পারে না, এটা একটা ইম্পর্টেন্ট কথা। এরপরে চলে আসি যে কি করছে, আমাদের দেহের নরম অঙ্গগুলোকে রক্ষা করছে। আরো দেখো এখানে আমরা বলেছি ধর্মগ্রন্থি, আমাদের এই ধর্মগ্রন্থির মাধ্যমে আমাদের দেহ থেকে ঘাম বের হয়ে যায়, এবং ঘাম বের হয়ে আমাদের শরীরকে ঠান্ডা রাখে, এবং ঘামের সাথে সাথে আমাদের দেহে কি হয়, দেহের যে ক্ষতিকর পদার্থগুলো আছে সেগুলো বের হয়ে যায়। এছাড়াও এই ত্বক আমাদের দেহকে সূর্য রশ্মির যে তাপ, সেই তাপ থেকেও রক্ষা করে। সবাই ক্লিয়ার হয়েছে? এবার চলে আসি দেখো ত্বকের যত্ন। এই যে ত্বক, এই ত্বকের আমাদের কিন্তু যত্ন করতে হবে, খুবই একটা সেনসিটিভ জিনিস। একটুতেই কি হয়ে যায়, এই ত্বকে বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে। তাহলে এক নম্বর কথা যে নিয়মিত আমাদেরকে গোসল করতে হবে। কি বলা হলো? নিয়মিত গোসল করতে হবে। নিয়মিত গোসল করলে আমাদের দেহের যে ত্বকের সংক্রমণ, খুশকি, বিভিন্ন ধরনের যে চুলকানিগুলো আছে, এগুলো থেকে কি হয়, ত্বককে রক্ষা করে থাকে। কি বললাম? নিয়মিত গোসল করলে আমাদের ত্বকের সংক্রমণ, খুশকি, চুলকানি এগুলো থেকে আমাদের ত্বক রক্ষা পেয়ে থাকি। এরপরে যে আমরা যে অন্যের গামছা ব্যবহার করব না, অন্যের গামছা অবশ্যই আমরা ত্বকে লাগাবো না, এবং আমরা নিজেরা যে গামছাটা ব্যবহার করি সেই গামছাটাও আমরা 1-2 দিন পর পর সাবান এবং গরম পানি দিয়ে পরিষ্কার করে নিব, এতে আমাদের ত্বকের সংক্রমণ কম হবে। তৃতীয়ত, ত্বকে যদি কোনো কোষ, পচরা বা চুলকানি কোনো কিছু দেখা দেয়, সাথে সাথে আমরা কিন্তু ডাক্তারের পরামর্শ নিব। আমরা এটা নিয়ে দেরি করবো না। দাঁত, এ ধরনের যে রোগগুলো আছে এগুলোর জন্য আমরা দ্রুত ডাক্তারের কাছে যাব। ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কোনো মলমই ত্বকে লাগাবো না। তাহলে আমরা দেখো ত্বকের গঠন শিখলাম, এটাও আমাদের একটা প্রশ্ন দিয়ে দেয়, ত্বকের গঠন দেয়, ত্বকের অনুচ্ছেদের এই চিত্রটা আমাদেরকে শিখতে হবে। ত্বক আমাদের দেহে কি কাজ করে এটাও তো আমরা অবশ্যই জানবো। আর ত্বকের যত্ন, এখান থেকে এই দুইটা থেকে আমরা দুই ভাবে দুইটা তোমরা সৃজনশীল পাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমার এ পর্যন্তই আলোচনা ছিল। তোমরা সবাই বুঝতে পেরেছো তো আজকের ক্লাসের কিন্তু জিনিসগুলো, প্রত্যেকটা জিনিসই অনেক গুরুত্বপূর্ণ আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রেও। তাহলে আশা করি সবাই আজকের ক্লাস ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে তোমরা বারবার ভিডিওটা দেখে আবার বুঝে নিবে। তাহলে সবাই তোমরা ভালো থাকো। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।